আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? জি মিস। গত ক্লাসে আমরা অংশীদারি ব্যবসা শেষ করেছিলাম, তাই না? কিছু প্রশ্ন সলভ করেছিলাম। আজকে আমরা যৌথ মূলধনী ব্যবসা একটু রিভিশন দিব। যৌথ মূলধনী ব্যবসার ধারণা বৈশিষ্ট্য গত ক্লাসে শেষ করেছিলাম, তাই তো? জি মিস। সবাই এই পেজটা দেখতে পাচ্ছ? সরি। জি মিস, দেখতে পাচ্ছি। আচ্ছা, যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠনের প্রকারভেদ। এই প্যারার একদম শেষের দিকে দেখো লেখা আছে, বাংলাদেশের কোম্পানি সংগঠনগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। অনেক সময় প্রশ্ন হয় যে কোম্পানি সংগঠন কত প্রকার এবং কি কি, তখন আনসার হবে কোম্পানি সংগঠন দুই প্রকার, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি কি? যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জনে সীমাবদ্ধ এবং যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। সদস্য সংখ্যা দেখো, আমি আন্ডারলাইন করে রেখেছি, এটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য কত, তখন আনসার হবে 2 জন এবং সর্বোচ্চ সদস্য তখন আনসার হবে 50 জন। বাংলাদেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইনে বলা হয়েছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে এমন কোম্পানিকে বোঝায় যার সদস্য সংখ্যা 50 জনে সীমাবদ্ধ, সদস্যদের শেয়ার হস্তান্তর অধিকার সীমিত এবং শেয়ার ও ঋণপত্র ক্রয়ের জন্য জনগণের নিকট আমন্ত্রণ জানানো নিষিদ্ধ, অর্থাৎ তারা আমন্ত্রণ জানাতে পারে না। এখন দেখো, প্রাইভেট লিমিটেড কোম্পানির দুটো সংজ্ঞা আছে, এই প্রথম লাইনটা আবার এখানে দুটোই আমার ব্র্যাকেটের ভিতরে রেখেছি, যার কাছে যেটা সহজ মনে হয় শিখে রাখবে। অর্থাৎ কোম্পানির সদস্যগণ শুধু নিজেরাই শেয়ার ক্রয় করতে পারেন। সদস্য সংখ্যা ও মূলধনের পরিমাণ সীমিত হওয়ার কারণে এই জাতীয় কোম্পানির আয়তন তুলনামূলকভাবে ক্ষুদ্র হয়ে থাকে। আইন অনুযায়ী এই কোম্পানির পরিচালক সংখ্যা ন্যূনতম অর্থাৎ কমপক্ষে 2 হতে হবে, অর্থাৎ কমপক্ষে পরিচালক থাকবে 2 জন। এই ব্র্যাকেটের যে কোনো একটা ব্র্যাকেটের ভিতরে যে সংজ্ঞা আছে, যে কোনো একটা সংজ্ঞা লেখার পরে তারপরে এই আন্ডারলাইন করে লাইনগুলো লিখবা, তাহলে অনুধাবনমূলক প্রশ্ন প্রায় আসে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে কি বোঝায়, তোমার আনসার হয়ে যাবে। ঠিক আছে? পাবলিক লিমিটেড কোম্পানি, যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কোম্পানির স্মারকলিপিতে উল্লেখিত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এবং শেয়ার ও ঋণপত্র জনগণের নিকট বিক্রি করা যায় এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে? সংজ্ঞা ব্র্যাকেটের ভিতরে রেখেছি। পাবলিক লিমিটেড কোম্পানির প্রয়োজনে স্মারকলিপিতে সংশোধনী এনে শেয়ার সংখ্যা বাড়িয়ে সদস্য সংখ্যা বৃদ্ধি করতে পারে। আইন অনুযায়ী এই কোম্পানির ন্যূনতম 3 জন পরিচালক থাকতে হবে। সংজ্ঞা লেখার পরে এই আন্ডারলাইন করা লাইনগুলো লিখবা, তাহলে অনুধাবনমূলক প্রশ্ন যে পাবলিক লিমিটেড কোম্পানি বলতে কি বোঝায়, এই প্রশ্নের আনসার হয়ে যাবে। প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি ভালোভাবে পড়বা। অনেক সময় এখান থেকে প্রয়োগের প্রশ্ন আসে যে উদ্দীপকে কোনো ঘটনার বর্ণনা দেওয়া থাকে, তারপরে বলা হয় যে উদ্দীপকে কোন ধরনের কোম্পানি সংগঠনের কথা বলা হয়েছে। ক্লিয়ার কথা? সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি মিস। আচ্ছা,
প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য আমি ক্লাসে লিখে দিয়েছিলাম, 5টা পার্থক্য আছে তো খাতায়? জি মিস। জি মিস। হ্যাঁ, সেই পার্থক্যগুলোও পড়বে। এরপর দেখো যৌথ মূলধনী ব্যবসার গুরুত্ব, এই গুরুত্ব কিন্তু সুন্দর করে ক্লাসে নোট করে দিয়েছিলাম, মনে আছে? জি মিস। হ্যাঁ, সেই খাতা দেখে যৌথ মূলধনী ব্যবসার গুরুত্ব এটা পড়ে ফেলবে। পড়া তো হয়েছে, এখন জাস্ট রিভিশন দিবে, কাজে গুরুত্ব নিয়ে এখন আর আমি কথা বলছি না। কোম্পানির গঠন প্রক্রিয়া দেখো, বাংলাদেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইন অনুসারে কতগুলো ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করে কোম্পানি গঠন করতে হয়। কোম্পানি গঠন প্রক্রিয়াটি সাধারণত 4টি ধারাবাহিক পর্যায়ে সম্পন্ন হয়। এই লাইনটি দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে কোম্পানির গঠন প্রক্রিয়ার ধাপ কয়টি, তখন আনসার কি হবে বলো? 4টি। 4টি। হ্যাঁ, সেই 4টি ধাপ বা পর্যায় হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়, দলিল পত্র প্রণয়ন পর্যায়, নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায় এবং কার্যারম্ভ পর্যায়। প্রথমে দেখো উদ্যোগ গ্রহণ পর্যায়। এই পর্যায়ে কোম্পানি গঠনে আগ্রহী ব্যক্তিগণ অর্থাৎ ব্যক্তিরা বা ব্যক্তিবৃন্দ নিজেরা একত্রিত হয়ে কোম্পানির সম্ভাব্য নাম, কোম্পানির ধরন, মূলধনের পরিমাণ, মূলধন সংগ্রহের উপায়, কোম্পানির ঠিকানা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। উদ্যোক্তাগণ ব্যবসা সংগঠনের সম্ভাব্য নাম স্থির করে নিবন্ধকের অফিস থেকে সেই নামে ছাড়পত্র সংগ্রহ করার চেষ্টা করেন। অর্থাৎ তারা তাদের সংগঠনের নামটা কি হবে সেটা ঠিক করেন, এটাকে বলা হচ্ছে সম্ভাব্য নাম। সে নাম নির্ধারণ করার পর উক্ত নামে ছাড়পত্র সংগ্রহ করার চেষ্টা করেন, অর্থাৎ নিবন্ধন পত্র সংগ্রহ করার চেষ্টা করেন। ঠিক আছে, উদ্যোগ গ্রহণ পর্যায়ে পুরাটা ব্র্যাকেটের ভিতরে রেখেছি। অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন হয় যে কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ পর্যায়টি ব্যাখ্যা করো। সেকেন্ড পর্যায় দলিলপত্র প্রণয়ন পর্যায় বা দলিলপত্র প্রণয়ন ধাপ। এই পর্যায়ে কোম্পানির পরিচালকগণ কোম্পানি ব্যবসার 2টি গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করেন, একটি হলো স্মারকলিপি এবং অন্যটি হলো পরিমেল নিয়মাবলী। খেয়াল করে আন্ডারলাইন করেছি, এখান থেকে প্রশ্ন হতে পারে যে কোম্পানি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দলিল কয়টি, তখন আনসার হবে 2টি, একটি হচ্ছে স্মারকলিপি এবং অন্যটি হচ্ছে পরিমেল নিয়মাবলী। স্মারকলিপিকে কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান বলা হয়। এতে কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় যেমন কোম্পানির নাম, নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, শেয়ার মালিকদের দায় দায়িত্ব, ন্যূনতম চাঁদা ইত্যাদি বিষয় লিপিবদ্ধ করা হয়। ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এখান থেকে প্রশ্ন হতে পারে যে স্মারকলিপি বলতে কি বোঝায়, অথবা স্মারকলিপিকে কোম্পানির মূল দলিল বলা হয় কেন ব্যাখ্যা করো, অথবা স্মারকলিপিকে কোম্পানির সনদ বা সংবিধান বলা হয় কেন ব্যাখ্যা করো। ঠিক আছে, অথবা কোম্পানির মূল দলিল অথবা সনদ বা সংবিধান কোনটি ব্যাখ্যা করো। প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, এইটুকুন পড়লে যেভাবে প্রশ্ন আসুক আনসার লিখতে পারবে। এরপরে দেখো অন্যদিকে পরিমেল নিয়মাবলীতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় সকল বিষয় লিপিবদ্ধ করা হয়। পরিমেল নিয়মাবলী কি, অথবা পরিমেল নিয়মাবলীতে কি লিপিবদ্ধ করা হয়? কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় সকল বিষয়, অর্থাৎ কোম্পানি কিভাবে পরিচালনা করা হবে সেগুলো পরিমেল নিয়মাবলীতে লিপিবদ্ধ করা হয়।
তৃতীয় পর্যায়টি হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়। এই পর্যায়ে কোম্পানির নিবন্ধনের জন্য নিবন্ধকের অফিস থেকে ফি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হয়। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্ধারিত ফি ও প্রয়োজনীয় দলিলপত্র নিবন্ধকের নিকট জমা দিতে হয়। নিবন্ধক নির্ধারিত আবেদনপত্র, সকল দলিলপত্র ও ফি পাওয়ার পর যদি সকল বিষয়ে সন্তুষ্ট হন তবে নিবন্ধন বইতে কোম্পানির নাম তালিকাভুক্ত করেন এবং নিবন্ধন পত্র প্রদান করেন। এই পত্র পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে, তবে পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করার জন্য নিবন্ধকের নিকট থেকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে এটা ব্র্যাকেটের ভিতরে রেখেছি, পড়ে নিজের মতো করে গুছিয়ে লিখবে। আর লাস্টের লাইনটা দেখো আন্ডারলাইন করেছি, এখান থেকে অনেক সময় প্রশ্ন হয় যে নিবন্ধন পত্র পাওয়ার পর কোন কোম্পানি কাজ শুরু করতে পারে, তখন হবে প্রাইভেট লিমিটেড কোম্পানি। অথবা প্রশ্ন হতে পারে যে নিবন্ধন পত্র পাওয়ার পরও কোন কোম্পানি কাজ শুরু করতে পারে না, তখন হবে পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে না নিবন্ধন পত্র পাওয়ার পরও। অথবা প্রশ্ন হতে পারে যে পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করার জন্য কোন পত্র সংগ্রহ করতে হয়, তখন আনসার হবে কার্যারম্ভের অনুমতিপত্র। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে দেখো চতুর্থ পর্যায় কার্যারম্ভ পর্যায়, অর্থাৎ কাজ আরম্ভ করবে। পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার জন্য ন্যূনতম চাঁদার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মিনিমাম সাবস্ক্রিপশন। এটা অনেক সময় বহু নির্বাচনীতে আসে যে ন্যূনতম চাঁদার ইংরেজি প্রতিশব্দ কোনটি, বানান ভালোভাবে শিখে রাখবে। ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র এবং জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়ের ঘোষণাপত্র সহ কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র সহ আবেদন করতে হয়। সব কাগজপত্র ঠিক থাকলে এবং নিবন্ধক সন্তুষ্ট হলে পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করেন। এই পত্র পাওয়ার পরই পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসা শুরু করতে পারে। ঠিক আছে, কার্যারম্ভ পর্যায়ে পুরাটা পড়বা, পড়ে ধারণা রাখবা যে এটা দিয়েও অনুধাবনের প্রশ্ন হতে পারে যে কোম্পানি গঠনের কার্যারম্ভ পর্যায়টি ব্যাখ্যা করো। ঠিক আছে, এই কোম্পানি সংগঠন নিয়ে আজকে যতটুকু পড়লাম তার মধ্যে কিছু প্রশ্ন আমি দেখাচ্ছি। সবাই দেখতে পাচ্ছ প্রশ্ন? আচ্ছা, রূপালী টেক্সটাইল জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে। প্রথম বছর প্রতিষ্ঠানটি 40% হারে লভ্যাংশ ঘোষণা করায় জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। লভ্যাংশ প্রাপ্তির আশায় স্বল্প আয়ের লোকজন তাদের ক্ষুদ্র সঞ্চয় দিয়ে বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে। জনগণের এই প্রবণতা আর্থিক উন্নয়নের পাশাপাশি কোম্পানির তহবিল গঠনে ভূমিকা রাখছে। প্রথম প্রশ্ন বলেছে স্মারকলিপি কি? একটু আগে আমরা পড়লাম, মনে আছে? স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল। এতে কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় যেমন কোম্পানির নাম, নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, শেয়ার মালিকদের দায় দায়িত্ব, ন্যূনতম চাঁদা ইত্যাদি বিষয় লিপিবদ্ধ করা হয়। খ নম্বর প্রশ্ন যেটা অংশীদারি ব্যবসার অসীম দায়ের ধারণাটি ব্যাখ্যা করো। এটা অংশীদারি ব্যবসা পড়ানোর সময় আমরা পড়েছিলাম। ঠিক আছে, গ নম্বর প্রশ্ন যেটা উদ্দীপকে রূপসী টেক্সটাইল
কোন ধরনের কোম্পানি ব্যাখ্যা করো, বলো। রূপসী টেক্সটাইল কোন ধরনের কোম্পানি? সরি, আমি রূপসী বলছি, রূপালী। পাবলিক লিমিটেড কোম্পানি। কিভাবে বুঝলা? কারণ সাধারণ জনগণের কাছে শেয়ার বিক্রি করছে। ভেরি গুড। তাহলে আমরা লিখবো যে উদ্দীপকের রূপালী টেক্সটাইল একটি পাবলিক লিমিটেড কোম্পানি। তারপরে পাবলিক লিমিটেড কোম্পানি বলতে কি বোঝায় একটু আগে আমরা পড়লাম, সেটা লিখবো। লিখার পরে উদ্দীপকের সাথে মিলাবো যে উদ্দীপকে বলা আছে রূপালী টেক্সটাইল 40% হারে জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে। ঠিক আছে, অর্থাৎ তারা শেয়ার হস্তান্তর করতে পারে, জনগণের কাছে শেয়ার বিক্রি করতে পারে, শেয়ারের বিপরীতে সদস্যদের লভ্যাংশ প্রদান করে। এই সব কিছুই পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। কাজে আমরা বলতে পারি রূপালী টেক্সটাইল পাবলিক লিমিটেড কোম্পানি। উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করো। এটা কোন আনসারটা হবে বলো? যৌথ মূলধনী ব্যবসার গুরুত্ব, ঠিক আছে, ক্লাসে যে পয়েন্ট আউট করে পড়িয়েছিলাম, পয়েন্ট লিখে লিখে সুন্দর করে ব্যাখ্যা করে করে। সবাই কি আমার কথা বুঝতে পারছো? আনমিউট করে রাখো এখন, কারণ প্রশ্ন করলে উত্তর যদি না দাও আমি বুঝতে পারতেছি না যে তোমরা আছো নাকি লাইন কেটে গেছে। তাহলে ঘয়ের আনসারটা হবে যে যৌথ মূলধনী ব্যবসার যে গুরুত্ব আমরা পড়েছিলাম সেই গুরুত্বের আলোকে এই প্রশ্নের আনসারটা লিখবে। ঠিক আছে, এর পরের প্রশ্নটা দেখো। জনাব আমিন ও তার 4 বন্ধু মিলে একটি স্পিনিং মিল স্থাপন করেন। আচ্ছা শোনো, যদি লাইন কেটে যায় তোমরা আবার ঢুকবা, হ্যাঁ? আমার নেটওয়ার্ক দুর্বল দেখাচ্ছে। তাদের অনুমোদিত মূলধনের পরিমাণ 80 কোটি টাকা। তাদের সুদক্ষ পরিচালনা ও ব্যবস্থাপনার ফলে প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় তারা আরো 3টি ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেন। এজন্য তাদের আরো 100 কোটি টাকা প্রয়োজন। ব্যাংক ঋণ নেওয়ার অসুবিধার কথা বিবেচনা করে তারা জনগণের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেন। সেম কোশ্চেন আসছে, স্মারকলিপি কি? একটু আগে আমরা পড়লাম কোম্পানি সংগঠনের কৃত্রিম সত্তা বলতে কি বোঝায়। এটা কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য যখন পড়েছি তখন কিন্তু এটা ছিল। একটু বইতে দেখো পাতা উল্টে, মেবি 3 নম্বর বৈশিষ্ট্যটা ছিল যে কোম্পানিকে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বলা হয়। জি মিস। হ্যাঁ, তাহলে ওই বৈশিষ্ট্যটা পুরাটা লিখবা। গ নম্বর প্রশ্ন যেটা, উদ্দীপকের সংগঠনটি প্রথম পর্যায়ে কোন ধরনের কোম্পানি ব্যাখ্যা করো। প্রথম পর্যায়ে কি করেছিল ওরা দেখো। আমিন ও তার 4 বন্ধু মিলে একটি স্পিনিং মিল স্থাপন করে। তাদের অনুমোদিত মূলধনের পরিমাণ 80 কোটি টাকা। তাদের সুদক্ষ পরিচালনা ও ব্যবস্থাপনার ফলে প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় তারা আরো 3টি ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেন। আচ্ছা, তাহলে প্রথম পর্যায়ে তাদের কোম্পানিটা কোন ধরনের কোম্পানি ছিল বলো।
বলো তো কি ধরনের কোম্পানি হবে? প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে, কারণ পরের পর্যায়ে সেকেন্ড পর্যায়ে দেখো ওরা 100 কোটি টাকা প্রয়োজন, ব্যাংক ঋণ নেওয়ার অসুবিধার কথা চিন্তা করে তারা জনগণের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেন। ঠিক আছে, তাহলে পরেরটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে, তাহলে প্রথম পর্যায়টা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। উদ্দীপকের সংগঠনটি প্রথম পর্যায়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারপরে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে কি বোঝায় সেটা লিখবা। তারপরে উদ্দীপকের এই কয়টা লাইন লিখবা যে 4 বন্ধু মিলে স্পিনিং মিল স্থাপন করে, তাদের অনুমোদিত মূলধনের পরিমাণ 80 কোটি টাকা, তারা 3টি ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেয়, এজন্য তাদের 100 কোটি টাকা প্রয়োজন, তারা জনগণের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেন। অর্থাৎ প্রথম পর্যায়ের কোম্পানিটি হচ্ছে তাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেহেতু তারা শেয়ার নিজেদের মধ্যেই ক্রয় বিক্রয় করছে, জনগণের কাছে বিক্রি করতে পারছে না। ঠিক আছে, উদ্দীপকের সংগঠনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কর্তৃপক্ষের করণীয় সুপারিশ করো। অর্থাৎ তারা যে সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ওদের কি করতে হবে? সংগঠনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কর্তৃপক্ষের করণীয় হলো কোম্পানিটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা। ঠিক আছে, তারপরে পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে সেটা আমরা লিখবো যে পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এর পরিচালক থাকে কমপক্ষে 2 জন। এই কোম্পানির শেয়ার জনসাধারণের কাছে বিক্রয় করা যায়, ফলে অর্থ সংস্থানের সুযোগ বেশি থাকে। যে উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে প্রথমে তাদের সদস্য সংখ্যা ছিল 5 জন, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য হচ্ছে 7, কিন্তু উদ্দীপকে যেহেতু সদস্য সংখ্যা 5, প্রথম পর্যায়ে কিন্তু কোম্পানিটি ছিল পাবলিক লিমিটেড কোম্পানি। এখন এই শর্ত পূরণ করার জন্য, অর্থাৎ সর্বনিম্ন সদস্য 7, এই শর্তটি পূরণ করার জন্য তাদের হচ্ছে সদস্য সংখ্যা বাড়াতে হবে। ঠিক আছে, এই কারণে আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। তাছাড়া স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীতেও তাদের প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। এর ফলে প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণের বৈধতা পাবে। ঠিক আছে, আর তারপরেই হচ্ছে তারা মূলধন সংগ্রহের জন্য জনগণের কাছে শেয়ার বিক্রয় করতে পারবে। ক্লিয়ার হয়েছে আমার কথা যে এটার আনসার কিভাবে লিখবে? সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ইউশরা? শুনতে পাচ্ছি কিন্তু বিজিবি যাচ্ছে। হ্যাঁ, কারণ আজকে নেটের সমস্যা হচ্ছে, নেট দুর্বল দেখাচ্ছে একদম শুরু থেকেই। তোমাদের কথাও কেটে কেটে আসছে। এরপরে আরেকটা প্রশ্ন দেখো,
মাহমুদ সাহেব একজন ব্যাংকার। অনেক সময় মাহমুদ কোম্পানির প্রাথমিক শেয়ার কেনার আবেদন করেন, মাঝে মাঝে শেয়ার বাজার থেকে সেকেন্ডারি শেয়ার কেনেন। বছর শেষে কোম্পানির সভায় দাওয়াত পান, সেখানে গিয়ে মনে হয় যত ছোটই হোক তিনি বড় কোম্পানির একজন মালিক। শেয়ার কি? এটা আমরা কোম্পানির বৈশিষ্ট্যের মধ্যে পড়েছিলাম যে কোম্পানির মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা হয় এবং এই প্রতিটি একককেই শেয়ার বলে। কার্যারম্ভের অনুমতিপত্র বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এই যে কোম্পানির গঠন পর্যায়ের মধ্যে কিন্তু আমরা পড়লাম কার্যারম্ভ পর্যায়ে। আচ্ছা, এটা বলেছে কার্যারম্ভের অনুমতিপত্র বলতে কি বোঝায়, যে পাবলিক লিমিটেড কোম্পানিকে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করার জন্য নিবন্ধকের কাছ থেকে যে অনুমতিপত্র বা ছাড়পত্র সংগ্রহ করতে হয় সেটাকে বলা হয় কার্যারম্ভের অনুমতিপত্র। কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার জন্য পাবলিক লিমিটেড কোম্পানিকে বিবরণপত্র, ন্যূনতম চাঁদা সংগ্রহ এবং যোগ্যতাসূচক শেয়ার কেনার ঘোষণাপত্র নিবন্ধকের কাছে দাখিল করতে হয়, অর্থাৎ জমা দিতে হয়। সব কাগজপত্র ঠিক থাকলে নিবন্ধক কার্যারম্ভের অনুমতিপত্র দেয়, আর এই কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পরেই পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে, অর্থাৎ তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারে। গ নম্বর প্রশ্ন যেটা, মাহমুদ সাহেব কোন ধরনের কোম্পানির শেয়ার কিনেন ব্যাখ্যা করো। আনমিউট করে এই প্রশ্নের আনসারটা আমাকে বলো। মাহমুদ সাহেব কোন ধরনের কোম্পানির শেয়ার কিনেন? লাস্ট লাইনটা দেখলেই কিন্তু বুঝবা যে যত ছোটই হোক তিনি বড় কোম্পানির একজন মালিক। বছর শেষে কোম্পানির সভায় দাওয়াত পান, সেখানে গিয়ে মনে হয়। সেকেন্ড লাইনটা থেকেও বোঝা যাবে মাঝে মাঝে শেয়ার বাজার থেকে সেকেন্ডারি শেয়ার কেনেন। কেউ ধরতে পারোনি এটা কোন ধরনের কোম্পানির শেয়ার হবে? নো ম্যাম। কেন? প্রাইভেট লিমিটেড কোম্পানি সেকেন্ডারি বাজারে শেয়ার বিক্রয় করতে পারে? প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার কি হস্তান্তরযোগ্য? আগে সেটা বলো। নো মিস। হ্যাঁ, তা উনি তো বলছে মাঝে মাঝে শেয়ার বাজার থেকে সেকেন্ডারি শেয়ার কিনেন। ও হ্যাঁ ম্যাম, তাহলে এটা পাবলিক লিমিটেড কোম্পানি হ্যাঁ, তো হবে। এত সময় লাগলো কেন? প্রাইভেট লিমিটেড কোম্পানি শুধুমাত্র সদস্যরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করে, ওরা কিন্তু অন্য কারো কাছে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে না। ঠিক আছে? জি মিস। তাহলে আমরা লিখবো যে মাহমুদ সাহেব পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কিনেন। তারপরে পাবলিক লিমিটেড কোম্পানি কি সেটা ব্যাখ্যা করবা। এই আগের কোশ্চেনে যেটা আমরা পড়লাম উদ্দীপকের, ওখানেও কিন্তু সেম প্রশ্ন এসেছিল। তারপরে উদ্দীপকের সাথে মিলাবা যে তিনি কোম্পানির প্রাথমিক শেয়ার কেনেন, আবার মাঝে মাঝে সেকেন্ডারি বাজার থেকেও সেকেন্ডারি শেয়ার কিনেন, বছর শেষে কোম্পানির সভায় দাওয়াত পান। ঠিক আছে? যার সবগুলোই পাবলিক লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। কাজে আমরা বলতে পারি তিনি পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কিনেন। মাহমুদ সাহেব কোম্পানির মালিক হিসেবে পরিচয় দেওয়া কতটা আইনসম্মত তা বিশ্লেষণ করো। কোম্পানির মালিক হিসেবে পরিচয় দেওয়া কতখানি যৌক্তিক? যৌক্তিক কিনা আগে সেটা বলো। সময় শেষ হয়ে যাচ্ছে, দ্রুত কথা বলো।
যারা শেয়ার কিনে তাদেরকে কোম্পানির কি বলা হয় বলো? পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার যারা কিনে তাদেরকে কি বলা হয়? শেয়ার হোল্ডার। বাংলায় বলো। শেয়ার মালিক। শেয়ার মালিক। তাহলে সে নিজেকে যে মালিক হিসেবে পরিচয় দিচ্ছে, এটা কি বৈধ না অবৈধ? বৈধ। বৈধ। হ্যাঁ, তাহলে এত সময় লাগছে কেন বুঝতে? যে মাহমুদ সাহেব কোম্পানির মালিক হিসেবে পরিচয় দেওয়া আইনসম্মত বলে আমি মনে করি। ঠিক আছে, তারপর যে শেয়ার কি সেটা লিখবা, কোম্পানির শেয়ার কাকে বলে সেটা লিখবা। লিখার পরে লিখবা যে কোম্পানির শেয়ার যারা ক্রয় করেন তাদেরকেই বলা হয় শেয়ার মালিক। এবং শেয়ার মালিকরা কি কি সুবিধা পায়, যে তারা কোম্পানির বিভিন্ন সভায় অংশগ্রহণ করতে পারে, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মতামত দিতে পারে, যেহেতু তারা শেয়ার মালিক। ঠিক আছে, তাহলে উদ্দীপকে মাহমুদ সাহেবও কোম্পানির শেয়ার কিনেন, বছর শেষে কোম্পানির সভায় অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণ মানে হচ্ছে সেখানে হয়তো কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, সিদ্ধান্তের ব্যাপারেও তিনি মতামত দিতে পারেন। কাজেই তিনি কোম্পানির একজন মালিক বলে নিজেকে পরিচয় দেন, এটা অবশ্যই আইনসম্মত। ক্লিয়ার কথা? জি মিস। জি মিস। আচ্ছা, আজকে যতটুকু পড়লাম এর মধ্যে আর কোনো সমস্যা আছে কিনা? নো ম্যাম। কারো কোনো প্রশ্ন নেই? যা পড়িয়েছি আজকে বুঝতে পেরেছো? জি মিস, বুঝছি। বলো তো কোন কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য? পাবলিক লিমিটেড কোম্পানির। ভেরি গুড। আর কোন কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়? প্রাইভেট কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কত? 3 জন। প্রাইভেট লিমিটেড 2 জন। 2 জন। হ্যাঁ, আর পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা হচ্ছে 7 জন। পরিচালক 7 বলেছি, জন। পরিচালক বলেছি, পরিচালক 3 জন। 3 জন। হ্যাঁ, 3 জন। কে 7 জন বলতেছে? না মিস, ভুল হয়েছে। হ্যাঁ, ন্যূনতম পরিচালক সংখ্যা বলেছি, পরিচালক সংখ্যা হচ্ছে 3। পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা হচ্ছে 7 জন। হ্যাঁ, কেউ একজন বলছে 7 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 50। ঠিক আছে। তো আজকে যা পড়লাম আমরা, এটা বাসায় আরেকবার একটু রিভিশন দিও। ঠিক আছে, পড়াশোনা করো তো নাকি? ওকে ম্যাম। জি। হ্যাঁ, একটু করো বাবা, পড়াশোনা করো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমি ক্লাস এখানে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।